একেবারে শুরু করছিলাম, যেটা হলো যে এরকম ব্যাকটেরিয়া কাকে বলে। ব্যাকটেরিয়া বলতে আমরা জানি যে এটা ইউনিসেলুলার হবে, তাই না? তারপরে প্রোক্যারিওটিক ইন নেচার হবে, তারপরে ক্লোরোফিল থাকবে না, এবং এরা মাইক্রোস্কোপিক হবে। এই বৈশিষ্ট্য যে অর্গানিজমে পাওয়া যাবে তাকে আমরা ব্যাকটেরিয়া বলবো। তো গত ক্লাসে মনে হচ্ছে একজন অ্যামিবার কথা বলছিল, তাই না? মনে আছে প্রশ্নতে? আচ্ছা, কি কে জানি জিজ্ঞেস করছিল অ্যামিবার কথা গত ক্লাসে? শুনতে পাচ্ছ কি আমাকে? এই জন্য কথা বলতেছে, আমি শুনতে পাচ্ছি না, তোমার ইন্টারনেটের প্রবলেম আছে হয়তো। আমি পরে আবার লেখাপড়া করে শিওর হলাম যে নো, অ্যামিবা প্রোক্যারিওটিক না, অ্যামিবা ইউক্যারিওটিক। ওকে, এটা মনে রাখবে। অ্যামিবা কিন্তু প্রোক্যারিওটিক না, অ্যামিবা ইউক্যারিওটিক। ওকে, আমি আবার তোমাদেরকে কনফার্ম করলাম সেটা। এনিওয়ে, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক নেচারের মধ্যে মেইন পার্থক্য হলো প্রোক্যারিওটিকে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে বিধায় নিউক্লিয়ার অর্গানাইজ ভাবে থাকবে, বাট এটা ইউক্যারিওটিকে প্রোক্যারিওটিকে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না বিধায় নিউক্লিয়ার ম্যাটেরিয়াল বা জেনেটিক ম্যাটেরিয়াল গুলো থাকে প্রয়োজন ছড়াইতে থাকবে, ডিসঅর্গানাইজ ভাবে থাকবে। তো আমরা এগুলো স্টাডি করতে অলরেডি যে প্রোক্যারিওটিকের এনজাইম সিস্টেম সিম্পল হবে, তাদের রিপ্রোডাকশন সিম্পল হবে, এবং এক্সাম্পল ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। বাট ইন কেস অফ ইউক্যারিওটিক নিউক্লিয়ার এনভেলপ থাকবে বিধায় তারা অর্গানাইজ ভাবে থাকবে, এবং তারা যেহেতু মেইনলি হায়ার অর্গানিজম টাইপে, they will have complex enzyme system and the reproduction will be simple, and obviously some complex process also happen. And example, all living cells are eukaryotic cells except that of bacteria. So আমরা প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ক্যারেক্টার করছিলাম, একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার কথা বলছিলাম প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। They will be gram negative, but there are some exceptions. Some gram positive bacteria also can cause plant diseases. Example, Corynebacterium. And most of the plant pathogenic bacteria are bacillus or rod shaped, but there are also some exceptions. Some are filamentous. Example, Streptomyces, and they will have flagella. And most of them, they will not produce kind of pigment, but Pseudomonas and Xanthomonas, these two plant pathogenic bacteria, they can produce some kind of pigment. And all die in absence of oxygen. That means they need oxygen to survive. And we have also described the faculty is saprophyte. So actually they are parasitic in nature, but in absence of living host, they can also survive on dead organic matter, and they can die in presence of sunlight and in absence of water. স্যার একটা সাউন্ড আসছে স্যার। আর একটা সাউন্ড আসছে, তোমরা নিজেদেরকে একটু মিউট করে রাখো। তোমরা কি নিজেদেরকে মিউট করে রাখো? আচ্ছা, একজন দুজন জাস্ট থাকবা, যাদের কোনো ডিস্টার্ব নাই, তারা আমার সাথে মাঝে মাঝে একটু কথা বলার জন্য, তাছাড়া আমি বুঝতে পারবো না তোমরা শুনতে পাচ্ছ কিনা। এনে আমরা আজকে এটা লেখাপড়া করবো যে ইকোনমিক ইম্পর্টেন্স অফ প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। তো অবশ্যই তার অর্থনৈতিক গুরুত্ব আছে প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার। নাম্বার ওয়ান, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেটা হলো প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া দে ক্যান কজ ডিজিজ। তারা প্লান্টের ডিজিজ করে, এবং ডিজিজ করা মানে তার আলটিমেট ইফেক্ট হলো ইল্ড লস হয়ে যায়, ফলন কমে যায়। ইউএসএ তে একটা ভেরি প্রিমিটিভ স্টাডি আছে 1976 বলা হবে, তারপরে অ্যাকচুয়ালি এরকম ডাটা অ্যাভেলেবল না যে ইল্ডের কারণে ডিজিজের কারণে কত ফলন লস হচ্ছে। এটা ইন টার্মস অফ ইউএস ডলার দেখা যাচ্ছে $49.6 বিলিয়ন অনলি ইন 1 ইয়ার ইন ইউএসএ, এবং এই পরিমাণ ফলন লস হচ্ছে প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার কারণে। আর অন্যান্য প্যাথোজেনিক
অর্গানিজমের কারণে তো ইল লস হয়, বাট এটা শুধুমাত্র দেখা যাচ্ছে যে প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার কারণে হিউজ অ্যামাউন্ট অফ মানি, in terms of money, that is ill loss occurs because of plant pathogenic bacterial disease. So this is very important actually. And মাঠে যখন ব্যাকটেরিয়াল ডিজিজ হয়, আমরা সাধারণত ফসলে যখন ডিজিজকে আমরা কন্ট্রোল করতে চাই, ফার্মাররা দেখবা যে ডিলারের কাছে যাচ্ছে, সেখান থেকে তারা ফাঙ্গিসাইড বা নেমাটিসাইড, ব্যাকটেরিয়াসাইড এগুলো নিয়ে এসে তারা জমিতে অ্যাপ্লাই করবে। তো দেখা গেছে যে ব্যাকটেরিয়াল প্লান্ট ডিজিজ গুলো হয় যেগুলো, তার যে অ্যাভেলেবল যে কনজিউমেটার গুলো হয়, এটা খুব হাই কস্ট, এর দাম খুব বেশি। যদিও দাম বেশি, কিন্তু তার ইফেক্টিভনেস অনেক কম। তো ব্যাকটেরিয়া দ্বারা প্লান্ট ডিজিজ হলে it is very difficult to control because most of the plant pathogenic bacteria are soil borne. So soil borne ন্যাচারের কারণে তাদেরকে খুব সহজে কন্ট্রোল করা যায় না। তো এটা একটা অর্থনৈতিক তার গুরুত্ব, যেটা আমাদের নেগেটিভ প্রভাব ফেলে আমাদের ইকোনমিক্সের উপর। আগে এই দুটো ছাড়া তার পজিটিভ দিক আছে প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। একটু ভালো করে খেয়াল করবা যে বায়োটেকনোলজি একটা ইমার্জিং অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলার একটা ব্রাঞ্চ অফ সায়েন্স, বায়োটেকনোলজি। তো বায়োটেকনোলজিতে আমরা একটা প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইউজ করতে পারি জেনেটিক রিসোর্স হিসেবে। এই প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার নাম হলো অ্যাগ্রোব্যাকটেরিয়া। ওকে, তো তোমরা এটা মনে রাখার চেষ্টা করবা, ম্যাক্সিমাম সময় তোমাদের ভাইয়াকে জিজ্ঞেস করা হয় যে বায়োটেকনোলজিতে ব্যবহার করা হয় এমন একটা প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার নাম বলো। অ্যাগ্রোব্যাকটেরিয়াম। এই অ্যাগ্রোব্যাকটেরিয়ামটা আমাদের প্লান্টের ডিজিজ তৈরি করে, কিন্তু এটা আবার আমাদের বায়োটেকনোলজিক্যাল রিসার্চে হেল্প করে তারা। আচ্ছা, তোমাদের কি এই টার্মটা জানা আছে কিনা জানি না। বায়োলজিক্যাল কন্ট্রোল, বায়োলজিক্যাল কন্ট্রোল একটু বলতে পারবো? হোয়াট ইজ বায়োলজিক্যাল কন্ট্রোল? এনিওয়ান? আচ্ছা, তোমাদের কারো কোনো আইডিয়া আছে বায়োলজিক্যাল কন্ট্রোল কাকে বলে? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, তোমাদের কি ধারণা আছে বায়োলজিক্যাল কন্ট্রোল কাকে বলে? জি স্যার। একটু বলো তো। স্যার ধরেন স্যার, একটা জীব দিয়ে আরেকটা জীবকে কন্ট্রোল করাকে বায়োলজিক্যাল কন্ট্রোল বলে। হ্যাঁ, ভেরি গুড। একটা লিভিং অর্গানিজম দ্বারা অন্য একটা অর্গানিজমকে কন্ট্রোল করাকে বায়োলজিক্যাল কন্ট্রোল বলে। ঠিক তেমনি আমরা প্লান্টের ডিজিজ তো আমাদের মাইক্রো অর্গানিজম দ্বারা হয়, অর্গানিজম দ্বারা হয়, তাই না? যেমন ব্যাকটেরিয়া দ্বারা প্লান্টের ডিজিজ হয়, ফাঙ্গাস দ্বারা হয়, নেমাটোড দ্বারা হয়, অল আর লিভিং অর্গানিজম। এই লিভিং অর্গানিজমকেই আবার কিছু ব্যাকটেরিয়া আছে যারা ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করতে পারে বা অন্য ফাঙ্গাসকে কন্ট্রোল করতে পারে। কারণ এক্সাম্পল হলো সিউডোমোনাস বা ব্যাসিলাস, এই টাইপের ব্যাকটেরিয়া গুলো পাওয়া গেছে যে তারা দেখা যাচ্ছে যে কিছু প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া অথবা প্লান্ট প্যাথোজেনিক ফাঙ্গাই তাদেরকে কন্ট্রোল করতে পারে, তাদেরকে সাপ্রেস করে রাখতে পারে। তো এটা একটা উপকারী ভূমিকা আমাদের কিন্তু প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা ইভেন ব্যাকটেরিয়া, আমাদের প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া হবে না, যা নর্মাল ব্যাকটেরিয়া আদার দেন প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, দে ক্যান ইউজ এ বায়োলজিক্যাল কন্ট্রোলিং এজেন্ট। তো তোমরা এই এক্সাম্পল গুলো মনে রাখবা। এবং কসমেটিক সার্জারি, বিশ্বে বহুল ব্যবহৃত একটা সার্জারি ইউজ হয় মানুষটার স্কিনের প্রবলেম হলে বা অন্য কোনো প্রবলেম হলে, অথবা সৌন্দর্য বর্ধনের জন্য কসমেটিক সার্জারি করে। এই কসমেটিক সার্জারির যে ইন্ডাস্ট্রিটা আছে, সেই ইন্ডাস্ট্রিতে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া কিন্তু বহুবিধ অর্থনৈতিক গুরুত্ব আছে। তারা আমাদের ফসলের ক্ষতি করে, আমাদের অর্থনৈতিক ক্ষতি করে, অ্যাট দ্য সেম টাইম তারা আমাদের কিন্তু বিভিন্ন উপকার সাধন করতেছে। বায়োটেকনোলজিক্যাল বা কসমেটিক সার্জারি বা বায়োলজিক্যাল কন্ট্রোলিং এর ক্ষেত্রে কাজ করে। ওকে, ওকে, বুঝতে পারছো কথাটা? ইকোনমিক ইম্পর্টেন্স অফ প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, এটা আলোচনা করলাম। এখানে কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো ভাইভাতে তোমাদের, ইভেন তোমাদের চাকরির পরীক্ষা দেবা, এখানে কিন্তু এই কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে এখানে, যে একটা প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া নাম বলো যেটা বায়োটেকনোলজিতে ইউজ হয়, জিন ট্রান্সফারের কাজে ব্যবহার করা হয়। তার এক্সাম্পল হলো অ্যাগ্রোব্যাকটেরিয়া।
ওকে, আবার বায়োলজিক্যাল কন্ট্রোলিং এজেন্সিতে কিছু ব্যাকটেরিয়া ব্যবহার করে, তার নাম ব্যাসিলাস বা সিউডোমোনাস। ওকে, আচ্ছা, আমরা একটা ব্যাকটেরিয়া দেখতে কেমন সেখানে যাই, ব্যাকটেরিয়াল স্ট্রাকচার। অনেক সময় পরীক্ষায় আসে, আমরা তোমাদের বলি যে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ামের ছবি আঁকাও, আলাদা স্ট্রাকচার আঁকাও। তো তোমরা, আমি সাজেস্ট করবো যে এই ছবিটা তোমরা একটু আঁকাই নাও। আমি 2-3 মিনিট সময় দিলাম তোমাদেরকে, তোমাদের যেটা আছে এখানে খুব কালার করে দেওয়া আছে, যাতে এই ছবিটা আঁকানোর চেষ্টা করো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, ফর এক্সাম। যখন আঁকানো শেষ হয়ে যাবে আমাকে জানাবা। স্যার আপনি ডিসকাস করেন, সবাই ম্যাক্সিমামই ওই স্ক্রিনশটই নিচ্ছে স্যার। স্ক্রিনশটে তো নিয়ে লাভ হবে না। স্ক্রিনশট নিয়ে কিভাবে লাভ হবে বলো আমাকে। স্যার আঁকতেছি স্যার, আমরা স্যার আঁকাচ্ছি। ওকে, হয়েছে তোমাদের? ওকে, ভেরি সিম্পল। আমি এটা আঁকানোর দরকার এই কারণে যে যদি প্র্যাকটিস না করা হয়, ছবি তো অনেকে দেখো কিন্তু আঁকাতে গেলে কোনো কিছু মনে থাকবে না। ওকে, আমরা বুঝতে একটা সেল, ব্যাকটেরিয়া একটা সেল, একটা ইউনিসেলুলার। এই সেল দেখে বোঝা যাচ্ছে একটা ইউনিসেলুলার মাইক্রোঅর্গানিজম। এবং এখানে তিনটা, তার সেল ওয়ালে 3টা লেয়ার আছে। একবারে মোস্ট অফ দ্য ইনার সাইড যে লেয়ারটা, সেটাকে বলা হচ্ছে এই যে গ্রিন কালার, যেটা এটা গ্রিন কালার কিনা আমি জানি না, আসলে গ্রিন তো নাকি? এই ইনার সাইড যেটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। অ্যাকচুয়ালি
এই প্লাজমা মেমব্রেনটা এই ব্যাকটেরিয়ার ইনার সাইড এবং আউটার সাইড এই বাইরের যে সাইড এর মধ্যে যোগাযোগ রক্ষা করে। অর্থাৎ প্লাজমা মেমব্রেন হয়তো অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, তার মাধ্যমে ব্যাকটেরিয়ার ভিতরে তারা যে নিউট্রিয়েন্ট অ্যাবসর্ব করে সেটা হয়তো তারা প্লাজমা মেমব্রেনের মাধ্যমে হেল্প করে। আচ্ছা, প্লাজমা মেমব্রেনকে সার্কেল করে ইয়েলো কালারের যে লেয়ারটা আছে এটাকে বলা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়ালটা ভেরি ইম্পর্টেন্ট, যে ব্যাকটেরিয়াটা গ্রাম পজিটিভ হবে নাকি গ্রাম নেগেটিভ হবে। আমরা প্রথম ক্লাসে বলতেছিলাম যে পরে হয়তো তোমাদের দেখাবে না, আজকে হয়তো দেখাবো। এই সেল ওয়ালের উপর ডিপেন্ড করে যে ব্যাকটেরিয়াটা গ্রাম পজিটিভ হবে নাকি গ্রাম নেগেটিভ হবে। এবং সেল ওয়ালের চতুর্দিকে দেখো একটা ব্রাউনিশ টাইপের লেয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ব্রাউনিশ টাইপের লেয়ারটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে ক্যাপসুল। এটা অ্যাকচুয়ালি একটা পিক্সিল লেয়ার, একটু মনে রাখবা। ক্যাপসুল এটা হচ্ছে মেড উইথ পলিস্যাকারাইড। ক্যাপসুল মেড উইথ পলিস্যাকারাইড। ব্যাকটেরিয়া পজিটিভ আর নেগেটিভটা আরেকবার একটু বললে ভালো হতো। আমরা একটু পরে দেখাবো ডিটেইল তোমাদের। ওকে, আমি বললাম যে গ্রাম পজিটিভ বা নেগেটিভ নির্ভর করবে সেল ওয়ালের উপর, কিভাবে সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এবং আউটার মোস্ট যে লেয়ার তাকে বলা হচ্ছে ক্যাপসুল লেয়ার। ক্যাপসুল, এই ক্যাপসুলটা পলিস্যাকারাইড দ্বারা তৈরি। আচ্ছা, এবং ইনার সাইড অফ দ্য ব্যাকটেরিয়া যে গ্রিনিশ টাইপের সারফেস দেখা যাচ্ছে, এটা কাইন্ড অফ লিকুইড অ্যাকচুয়ালি, এটাকে আমরা সাইটোপ্লাজম বলি। সাইটোপ্লাজমিক ফ্লুইড বা লিকুইড। এবং সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় যে সূত্রাকার অংশগুলো দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ। এবং রাইবোজোম থাকে এর ভিতরে, তারপরে প্লাজমিড থাকে। Okay, so plasmid also kind of genetic material DNA, but this is called extra chromosomal DNA. This is the chromosomal DNA and this is extra chromosomal DNA. Plasmid circular হবে, এর পিছনে পরে হচ্ছে আমরা আরো আলোচনা করব আজকে আমাদের আলোচনায়। তো প্লাজমিড থাকবে এবং এদের চতুর্দিকে দেখো স্মল হেয়ারি লাইক স্ট্রাকচার থাকবে, যাকে বলা হয় পিলি। স্মল হেয়ারি লাইক স্ট্রাকচার থাকে, যেটা বলা হয় পিলি। এই পিলি মাধ্যমে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াটা কোন একটা সারফেসের সাথে লেগে থাকতে সহায়তা করে। পিলিগুলো এদের মাধ্যমে কোন একটা সারফেসের সাথে ব্যাকটেরিয়া লেগে থাকতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হলো একটা টেল লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে, যাকে ফ্লাজেলাম বলা হচ্ছে। আমরা জানি যে ব্যাকটেরিয়া মোটাই বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ফ্লাজেলাম। এই ফ্লাজেলামটা ব্যাকটেরিয়াকে সুইম করতে, সাঁতার কাটতে সহায়তা করে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে সহায়তা করে। So this is an outer structure of a gram negative bacteria. সবাই কি স্ট্রাকচার গুলো সম্পর্কে আইডিয়া চলে আসছে তো, তাই না? জি স্যার। ভেরি গুড। আমরা এই স্ট্রাকচার গুলো দেখো, জাস্ট এগুলো তোমাদের পড়ার দরকার নাই, জাস্ট আমি জানার জন্য যে সেল মেমব্রেন। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় জেনে রাখো যে সেল ওয়াল কি দ্বারা গঠিত। That's very important for you. Cell wall গঠিত composed of peptidoglycan. Bacterial cell wall composed of peptidoglycan. কারণ আমরা যখন মাইক্রোবায়োলজি পড়েছি ফাঙ্গাসের কথা শিখলাম যে ফাঙ্গাসের সেল ওয়াল কি দ্বারা গঠিত। আশি করো স্যার কাইটিন দ্বারা গঠিত। ঠিক তেমনি ব্যাকটেরিয়ার সেল ওয়াল গঠিত কি দ্বারা আমরা বললাম, পেপটিডোগ্লাইকেন। পেপটিডোগ্লাইকেন অ্যাকচুয়ালি দুটো সমন্বয়ে গঠিত, একটা পলিস্যাকারাইড আর হলো প্রোটিন। এই দুটো সমন্বয়ে যেটা গঠিত তাকে বলা হচ্ছে পেপটিডোগ্লাইকেন। ওকে, আর তার ডিটেল কিছু জানার দরকার নেই এখান থেকে তোমাদের। ক্যাপসুল বললাম যে ক্যাপসুল হলো ইট ইজ কম্পোজড অফ পলিস্যাকারাইড। আমি অলরেডি তোমাদের বলে দিলাম পলিস্যাকারাইড রেড কালার আছে। ইট ইনক্রিজ দ্য প্যাথোজেনিসিটি অফ ব্যাকটেরিয়া। অর্থাৎ একটা ব্যাকটেরিয়া প্লান্টে ডিজিজ করতে পারবে কিনা সেটা অনেকটা নির্ভর করে এই পলিস্যাকারাইডের উপরে। তো ক্যাপসুল লেয়ারটা যদি প্রেজেন্ট থাকে তাহলে মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া দে বিকাম প্যাথোজেনিক, দে ক্যান ইনফেক্ট দ্য প্লান্ট। আচ্ছা, ফ্লাজেলার কথা বললাম, এটা ইম্পর্টেন্ট। ইট হেল্পস ব্যাকটেরিয়াল মুভমেন্ট। আমরা অলরেডি জানি যে ব্যাকটেরিয়া চলনে সহায়তা করে ফ্লাজেলা। ওকে, আচ্ছা, পিলি আমি অলরেডি বলছি তোমাদের, ইট হেল্প ব্যাকটেরিয়া টু অ্যাডহিয়ার টুগেদার অ্যান্ড টু দ্য সারফেস অফ দ্য হোল। যে কোনো সারফেসের সাথে লেগে থাকতে সহায়তা করে পিলির মাধ্যমে। এবং
সারফেস মানে যদি দুটো ব্যাকটেরিয়া পাশাপাশি আছে তাদের সাথে লেগে থাকতে সহায়তা করবে and react together and to the surface of the host cell. Okay. আচ্ছা, intracellular structure is the neurotropic cytoplasm. This is kind of fluid. আমরা বললাম this is kind of fluid. এবং এখানে রাইবোজোম এবং অন্যান্য ইন্টারনাল স্ট্রাকচার ইম্পেডেড অবস্থা থাকে বা ভাসমান অবস্থা থাকে। আর নিউক্লিয়ার ম্যাটেরিয়াল যেটা সার্টেনলি দেয়ার ক্রোমোজোম আর ডিএনএ, আমরা এখন আগে ক্রোমোজোম বেশি ইউজ করা হয় না, এখন ডিএনএ বলা হয়, এন্ড দে ক্যান ক্যারি দ্য জেনেটিক ইনফরমেশন ফ্রম জেনারেশন টু জেনারেশন। এগুলো আমাদের জানা আছে কথাগুলো। এবং প্লাজমিডের কথা একটু বললাম, দিস ইজ কাইন্ড অফ এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডিএনএ এন্ড দ্যাট উইল বি ডাবল স্ট্র্যান্ডেড। DNA always will be double stranded, আমরা যেটা জানি। So these are the extra double stranded circular DNA. Okay, so এটা ক্রোমোজোমের সাথে অ্যাটাচ থাকে না, এটা ফ্রিলি থাকে এবং they can replicate independently. আচ্ছা, রাইবোজোমের ফাংশন আমরা হয়তো আমি বলি না এর আগে, তোমাদের জানার কথা। রাইবোজোমে প্রোটিন সিনথেসাইজ হয়, they will help to synthesize the protein. যে কোনো ডিএনএ টা জিন যে কাজ করবে ফাংশনাল হবে, তার ফাংশনাল হওয়া বোঝা যাবে যে তারা প্রোটিন তৈরি করতে পারে কিনা। এই প্রোটিনটা তৈরিতে হেল্প করে রাইবোজোম। এবং অন্যান্য ইনক্লুশন গ্রানুল থাকে, এগুলো খুব ইম্পর্টেন্ট না এখন আমাদের জন্য। এন্ডোস্কোপ আমরা পরে বলবো। ব্যাকটেরিয়ার শেপ এই কে জানি মিউট করে রাখো তো, কারো কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, সঙ্গী সম্ভবত। আচ্ছা, ব্যাকটেরিয়াল শেপ, ব্যাকটেরিয়ার কিছু বেসিক শেপ আছে। নাম্বার 1 হলো কক্কাস। কক্কাস মিন্স সার্কুলার। ওকে, তো ব্যাকটেরিয়াটা কক্কাস হবে। কক্কাস মানে সার্কুলার, সার্কুলার শেপ ব্যাকটেরিয়া হতে পারে, বাট পরে যে শেপটা আছে রড আর ব্যাসিলার শেপ, আমরা এটা কথা জানি। প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলো হবে রড আর ব্যাসিলার শেপ। এই শেপটা দেখতে এরকম রডের মতো, বাট মাথাটা অনেকটা তোমার সার্কুলার হবে, পয়েন্টেড হবে না, দুই প্রান্তে যেমন আছে সেই প্রান্তটা সার্কুলার হবে, পয়েন্টেড হবে না। There are three basic shapes actually. Number 1, coccus means circular, and rod or bacillus, it will look like the rod, and we can call that one bacillar shape. Okay. এবং vibrio or comma types bacteria also available. That is kind of comma. আমরা যেরকম comma ইউজ করি আমাদের লিখতে, সেরকম কমার মতো দেখতে অনেকটা, এটা বলে যে vibrio or comma, but other types of shape also available, that is kind of spirilla. Spirillum এর বাংলা সর্পিলা। ওকে, this kind of this one. তো এই কয়েক ধরনের শেপ হতে পারে ব্যাকটেরিয়া। কক্কাস, রড অর ব্যাসিলাস, ভিব্রিও অর কমা, স্পাইরালাম, এই কয়েকটা শেপ অ্যাকচুয়ালি প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া শুধু না, সব ওভারঅল যত ব্যাকটেরিয়া আছে তাদের শেপ এই চারটা ক্যাটাগরির মধ্যে থাকে। বাট আমরা জানি আমাদের প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলো মোস্টলি আর রড শেপ অর ব্যাসিলার শেপ। একটা শেপের কথা এখানে কিন্তু উল্লেখ করে না, ফিলামেন্টাস শেপ যেটা হতে পারে, স্ট্রেপ্টোমাইসিস যেটা অলরেডি আমরা আলোচনা করছি, যেটা আগে ফাঙ্গাস মনে করা হতো, কিন্তু পরবর্তীতে দেখা গেছে নো, দ্যাট আর নট ফাঙ্গাস, দ্যাট ইজ ব্যাকটেরিয়া, বিকজ দ্যাট ইউনিসেলুলার এন্ড প্রোক্যারিওটিক ইন নেচার। আচ্ছা, এই যে আমরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের কথা যেটা বলছি, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এটা নির্ভর করে গ্রাম রিঅ্যাকশনের উপর। ক্রিশ্চিয়ান গ্রাম তিনি প্রথমে রিঅ্যাকশনটা আবিষ্কার করছেন, করে উনি তার উপর বেসিস করে ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করতেছিলেন, একটা গ্রাম পজিটিভ আর একটা হলো গ্রাম নেগেটিভ। আমি কিছুক্ষণ আগে বললাম তোমাদের, যেটা সেল ওয়াল উপর অ্যাকচুয়ালি নির্ভর করে। আমরা জানি যে পেপটিডোগ্লাইকেন দ্বারা সেল ওয়াল গঠিত। ইন কেস অফ গ্রাম পজিটিভ, তাদের পেপটিডোগ্লাইকেন লেয়ারটা ভেরি থিক। ওকে, থিক লেয়ার থাকে পেপটিডোগ্লাইকেন। যেহেতু পেপটিডোগ্লাইকেন লেয়ারটা থিক, সুতরাং আমরা যে ক্রিস্টাল ভায়োলেট রংটা দেই, সেই রংটা তারা অ্যাবজর্ব করতে পারে, তারা ধারণ করতে পারে। দে ক্যান রিটেইন ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন কমপ্লেক্স। যেহেতু এখানে পজিটিভ রিঅ্যাকশন দিচ্ছে ক্রিস্টাল ভায়োলেটের সাথে, সেই জন্য এটাকে বলা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার।
গ্রাম পজিটিভ কেন? কারণ তারা ক্রিস্টাল ভায়োলেট কালারের প্রতি পজিটিভ রিয়াকশন দিচ্ছে, এই জন্য গ্রাম পজিটিভ। কেন পজিটিভ রিয়াকশন দিচ্ছে? বিকজ তাদের যে সেল ওয়ালটা পেপটিডোগ্লাইকান লেয়ার যেটা আছে এটা খুব থিক, সেই জন্য। তাহলে গ্রাম নেগেটিভ কি হবে? পেপটিডোগ্লাইকান লেয়ার থাকবে কি না, না থাকবে না? হ্যাঁ থাকবে, কিন্তু খুব ফিল হবে স্যার। হ্যাঁ থাকবে, বাট thin layer of peptidoglycan. তাদের peptidoglycan layer will be very thin, and that's why they cannot absorb the crystal violet color. That's why they will show gram negative reaction. That's why we can call that one gram negative. কারণ আমরা যদি এখানে খেয়াল করি, গ্রাম পজিটিভের এই যে পেপটিডোগ্লাইকান লেয়ার সেল ওয়ালটা এটা ভেরি থিক এখানে দেখাচ্ছে, তোমরা খেয়াল করছো? এই লেয়ারটা will be very thick, but in case of gram negative এখানে দেখা যায় যে পেপটিডোগ্লাইকান লেয়ারটা হবে ভেরি থিন। ওকে, দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সেদিনে প্রশ্ন করছিল স্যার গ্রাম পজিটিভ নেগেটিভ একটু বলেন, তার কি পরিষ্কার? বলতে আসো। জি স্যার। এখন পরিষ্কার কথাগুলো? স্যার। ওকে, তাহলে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ নামকরণ আমরা করছি তাদের মানে গ্রাম স্টেনিং এর উপর নির্ভর করে। একটা স্টেনিং এ পজিটিভ রিয়াকশন দেয়, একটা স্টেনিং এ নেগেটিভ রিয়াকশন দেয়। কেন দেয় পজিটিভ নেগেটিভ? কারণ যেটা পজিটিভ দিবে তার পেপটিডোগ্লাইকান লেয়ার ভেরি থিক, বাট নেগেটিভ রিয়াকশন দেয় কারণ পেপটিডোগ্লাইকান লেয়ার ইজ ভেরি থিন। এটা হলো বেসিক থিং। ওকে জি স্যার। ওকে, এখন ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। অনেক সময় পরীক্ষায় আসে এটা, on the basis of shape and size, এটা না বলে এখানে ব্র্যাকেটে লেখা আছে arrangement of bacterial cell after asexual reproduction। এরকম অনেক সময় আমরা দেখি যে arrangement of bacterial cell after asexual reproduction, asexual reproduction এর পরে ব্যাকটেরিয়া গুলো কিভাবে অ্যারেঞ্জ অবস্থায় থাকে। আমরা জানি যে ব্যাকটেরিয়া কিন্তু সিঙ্গেলি থাকে না, তারা কলোনি ফর্ম করে থাকে। সো কলোনি ফর্ম করা মানে অসংখ্য ব্যাকটেরিয়া একসাথে থাকবে। তো তাদের যতই দ্বিবিভাজন হোক না কেন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের পরে তারা আলাদা থাকবে না, একই জায়গায় থাকতে হবে। কিন্তু তারা কিভাবে থাকবে? তো ইনকে পপকাস্ট বলা হচ্ছে। পপকাস্টকে বলা হচ্ছে প্রথম মাইক্রোপপকাস্ট। এক্সাম্পল মাইক্রোপপকাস্ট দেখি। এখানে একটা সিঙ্গেল ব্যাকটেরিয়ার মাঝে সেল ওয়াল ফর্মেশন হয়ে দুটো ব্যাকটেরিয়া তৈরি হবে, বা দুটো ব্যাকটেরিয়া একে অপরের সাথে লেগে থাকবে না, পাশাপাশি থাকবে। They will not remain attached with each other. They will become separated from each other. ক্লিয়ার কথাটা? তারা সেপারেটেড হয়ে যাবে, এই জন্য দুটো পাশাপাশি থাকবে বা আলাদা থাকবে কিন্তু লেগে থাকবে না। বাট ইন কেস অফ ডিপ্লোপপকাস, আফটার বাইনারি ফিউশন they will remain attached together. তারা দুটো যখন ব্যাকটেরিয়া হবে একটা অপরের সাথে লেগে থাকবে। তাহলে মাইক্রোপপকাস এবং ডিপ্লোপপকাস হিসাবে তো পরিষ্কার? জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, ইন কেস অফ স্ট্রেপ্টোকক্কাস দেখো, এখানে প্রথমে বাইনারি ফিউশনে দুটো হবে এবং সেকেন্ড টাইম আবার বাইনারি ফিউশনে দুটো থেকে চারটা তৈরি হবে। স্ট্রেপ্টো 4 থেকে স্ট্রেপ্টো আসছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এবং চারটা তৈরি হয়ে সেই চারটা আবার সবাই সবার সাথে অ্যাটাচ থাকবে। দে অল উইল রিমেইন অ্যাটাচ টুগেদার প্যারালালি, একটার পর একটা আর ওয়ান আফটার অ্যানাদার একই লেয়ারে থাকবে। They will remain in one layer, in same layer, and they will remain attached together. This is kind of Streptococcus. But in case of Tetracoccus, দেখো এদের যে প্রথমে বাইনারি ফিউশন করবে একটা লেয়ারে ঘটবে, আবার নেক্সট যে বাইনারি ফিউশন করবে সেটা অপোজিট লেয়ারে ঘটবে। এটা যদি উল্লম্ব বরাবর হয়, ভার্টিক্যালি হয়, এটা হরাইজন্টালি ঘটবে। ঘটার পরে তাদের চারটা ব্যাকটেরিয়াম তৈরি হবে কিন্তু দুইটা লেয়ারে থাকবে, তার উপরে একটা লেয়ার, নিচের একটা লেয়ার। এখানে চারটা, সেটা একই লেয়ারে থাকে, বাট এখানে চারটা ব্যাকটেরিয়াম তৈরি হবে, তারা দুটো ভিন্ন লেয়ারে থাকে। ওকে, এটাকে বলা হচ্ছে টেট্রাকক্কাস। ক্লিয়ার কথাটা?
সার্সিনা বলা হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি একটা লেয়ার বলা হয়নি। সার্সিনাতে বলা হচ্ছে যে ওকে, প্রথমে দ্বি বিভাজন ঘটলো ওয়ান ডিরেকশনে, দেন অ্যানাদার ডিরেকশনে আবার দ্বি বিভাজন ঘটলো, 4টা ব্যাকটেরিয়া তৈরি হবে। এই 4টা ব্যাকটেরিয়াতে আবার এখানে আমি হয়তো পরে দিয়ে দেবো, এখানে আবার দ্বি বিভাজন ঘটবে সিমিলার লেয়ারে। ধরার পরে দেখা যাচ্ছে যে এদের সুপার ইম্পোজ থাকবে, অর্থাৎ নিচে একটা লেয়ার থাকবে, তার উপরে আরেকটা 4টা ব্যাকটেরিয়ামের লেয়ার থাকবে, টোটাল 8টা ব্যাকটেরিয়াম তৈরি হবে এখানে। তো এখানে অ্যাকচুয়ালি এইভাবে সবগুলোতে এখানে এখানে যেরকম করে দ্বিবিভাজন ঘটতেছে, ঠিক এখানে তেমনি ভাবে দ্বিবিভাজন করতে হবে। ঘটার পরে তারা 8টা ব্যাকটেরিয়াম তৈরি করবে এবং 8টা ব্যাকটেরিয়া একটার উপর আরেকটা আবদ্ধ থাকবে, এরকম কিন্তু ছবিতে দেখা যাচ্ছে। এটাকে বলা হচ্ছে সার্সিনা। অর্থাৎ এদের যে দ্বিবিভাজন ঘটবে একই ওয়েতে ঘটবে, ওয়ান ডিরেকশনে তাদের দ্বিবিভাজন ঘটবে। বাট ইন কেস অফ স্ট্যাফাইলোকক্কাস, দেখো প্রথমে একটা ডিরেকশনে দ্বিবিভাজন ঘটলো, তারপর অপোজিট ডিরেকশন, এবং পরে 4টা তৈরি হলো, সেক্ষেত্রে 4টাতে বিভিন্ন ডিরেকশনে তাদের দ্বিবিভাজন ঘটছে, কোনটাতে ভার্টিক্যালি, কোনটা হরাইজন্টালি, আবার হরাইজন্টালি, কোনটা ভার্টিক্যালি। ফলে দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে সেগুলো একটা গুচ্ছ আকারে তৈরি হবে। এটা ক্লাস্টার অফ গ্রেপ বলা হয় এটাকে। আঙ্গুরের থোকা দেখছো তোমরা কখনো? জি স্যার। তোমরা তো আঙ্গুর চিনো নাকি? জি স্যার। বাংলাদেশে আঙ্গুর হয় না স্যার। হয় স্যার। হয় অনেকে স্যার। try করে, অনেকেই করার চেষ্টা করতেছেন। তো হ্যাঁ, টক হয়, ফ্রুট হয়। হ্যাঁ, বেশ সর হয়, টক হয় আর কি, তাই না? তো এখানে বিভিন্ন লেয়ারে তাদের বাইনারি ফিউশনটা ঘটে দেখে এখানে যে ব্যাকটেরিয়া গুলো তৈরি হচ্ছে ফাইনালি, তারা করে কি আঙ্গুরের গোছার মতো অবস্থায় থাকে, গুচ্ছাকারে থাকে। ওকে, সো জি স্যার। এটা অ্যারেঞ্জমেন্ট, এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটতেছে বাইনারি ফিউশন হয়ে, তাদের অ্যারেঞ্জমেন্ট গুলো কেমন অবস্থায় থাকতেছে, জাস্ট আমরা সেটা জানার চেষ্টা করলাম। এটা কিন্তু পরিষ্কার। কক্কাসের ক্ষেত্রে মাইক্রোকক্কাস, ডিপ্লোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, টেট্রাকক্কাস, সার্সিনা এন্ড স্টাফিলোকক্কাস, এই 6টা ঘটনা ঘটে in case of coccus. Okay, in case of bacillus, ছবিগুলো ডিলিট হয়ে গেছে। মাইক্রোব্যাসিলাস মাইক্রোকক্কাসের মতনই, ডিপ্লোব্যাসিলাস ডিপ্লোকক্কাসের মতো, স্টেপ্টোব্যাসিলাস ডিপ্লোব্যাসিলাসের মানে স্টেপ্টোকক্কাসের মতো। মাইক্রোব্যাসিলাসের ক্ষেত্রে একটা থেকে দুটো ব্যাকটেরিয়া হবে, পাশাপাশি থাকবে। ডিপ্লোব্যাসিলাসের ক্ষেত্রে পাশাপাশি থাকবে বাট লেগে থাকবে। স্টেপ্টোব্যাসিলাসের ক্ষেত্রেও 4টা তৈরি হবে, লেগে থাকবে। ছবিগুলো নাই এখানে। ওকে, ব্যাসিলাস লাগবে। ইন কেস অফ ভিব্রিও এন্ড স্পাইরিলাম, তারা এই অবস্থাতে থাকবে, তাদের আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট থাকবে না। এখানে যে ছবিগুলো আছে ঠিক এরকম অ্যারেঞ্জমেন্ট অবস্থায় থাকবে তাদের। ওকে, ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া অন দ্য বেসিস অফ ফ্লাজেলা, নামগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো। অন দ্য বেসিস অফ ফ্লাজেলা, ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া অন দ্য বেসিস অফ ফ্লাজেলা। নাম্বার 1 অ্যাট্রাইকাস বলা হচ্ছে। অ্যাট্রাইকাস, এই সায়েন্সে এ মানে কি জানো? অ্যাবসেন্ট। জি স্যার, অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট অর নো? নো। Yeah. অ্যাট্রাইকাস মানে দেয়ার উইল বি নো ফ্লাজেলা। দেখো এখানে যে ব্যাকটেরিয়ার ছবিটা দেওয়া হয়েছে, এখানে কোনো ফ্লাজেলা নাই। উইদাউট ফ্লাজেলা যে ব্যাকটেরিয়াম, তাকে বলা হচ্ছে অ্যাট্রাইকাস। মোনো মানে ওয়ান, মোনোট্রাইকাস, কোনো এক পাশে সিঙ্গেল ফ্লাজেলা থাকবে, এটা হচ্ছে মোনোট্রাইকাস। অ্যাম্ফিট্রাইকাস অর অ্যাম্ফিট্রাইকাস, যেটাই বলো, অ্যাম্ফিট্রাইকাস বলা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট থাকে, দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্লাজেলা থাকে, বডির অন্যদিকে থাকবে না। কিন্তু অ্যাম্ফিট্রাইকাস মানে দুই প্রান্তে ফ্লাজেলা থাকবে, দুই গুচ্ছ। এখানে 4টা করে আছে, এটা বেশি করে থাকতে পারে, কমও থাকতে পারে, গুচ্ছ আকারে থাকবে। এই প্রান্তে এক গুচ্ছ, এই প্রান্তে আর এক গুচ্ছ। ওকে, এরপর লফোট্রাইকাস। লফোট্রাইকাস বলা হচ্ছে এক প্রান্তে এক গুচ্ছ ব্যাকটেরিয়া থাকে,
অ্যামফাইট প্লাক আছে দুই প্রান্তে দুই গুচ্ছ, বা ক্লফট প্লাক আছে এক প্রান্তে এক গুচ্ছ। ইন কেজ অফ পেরিফ্রাকাস, পেরিফেরি মানে চতুর্দিকে, পেরিফেরি মানে চতুর্দিকে তার flagella থাকে, পেরিফ্রাকাস। So on the basis of flagella, bacteria can be classified into 5 groups: Atrachus, Monotrachus, Amphitrachus, Lophotrachus, and Peritrachus. কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। Okay. On the basis of temperature, classification of bacteria on the basis of temperature. There are three types of groups of bacteria on the basis of temperature. Microphilic. Micro means very low. They need less than 20 degrees Celsius temperature to survive. These are the microphilic. They need less than 20 degrees Celsius temperature to survive. And the mesophilic, they can grow very well in between 20 to 40 degrees Celsius temperature. Other suitable temperature is 20 থেকে 40. And another type of bacteria also available, they can call thermophilic. Thermophilic, they can survive or they live above more than 40 degrees Celsius temperature. Okay, so তোমাদের কি মনে হয় মোস্ট অফ দ্য প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কোন গ্রুপের হবে? মাইক্রোফিলিক, মেসোফিলিক না থার্মোফিলিক গ্রুপে? মেসোফিলিক। মেসোফিলিক। মাইক্রোফিলিক হবে না, কারণ মেসোফিলিক হবে এই কারণে আমাদের যে প্লান্ট গুলো আমরা ক্রপ গুলো চাষাবাদ করি তারা কিন্তু ম্যাক্সিমাম হয় 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যেই। সুতরাং এই গ্রুপের ব্যাকটেরিয়া গুলো এই প্লান্টে বেশি অ্যাটাক করতে পারবে। সো most of the plant pathogenic bacteria will be 20 to 40 মেসোফিলিক। Okay, and they will be mesophilic. গ্রাম স্টেনিং এর উপর ভিত্তি করে আমরা তো বললাম দুই ভাগে ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করা যায়। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এক্সাম্পল করেনা ব্যাকটেরিয়াম, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এক্সাম্পল কি এটা উচ্চারণ? জ্যান্থোমোনাস। আচ্ছা, আমি এই এক্সাম্পল গুলো মুছে ফেললাম। এই এক্সাম্পল গুলো তোমরা একটু মনে রাখবে, এটা প্রবলেম হয় অনেক সময়। এই ব্যাকটেরিয়া গুলো আমাদের প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া না, তোমরা অনেক সময় ভুল করে এটা। মুছে ফেললাম। On the basis of gram staining, we can classify bacteria into two groups: gram positive and gram negative. So gram positive bacterium is Corynebacterium and gram negative is Xanthomonas. On the basis of oxygen, there are 4 types of bacteria available: aerobic, Xanthomonas, amra this is the plant pathogenic bacteria, so all plant pathogenic bacteria are aerobic in nature. But there are some other bacteria they can live without oxygen, that is anaerobic, and facultative, they can live in presence or absence of oxygen. And microaerobic, they need very minimum amount of oxygen. তোমরা জাস্ট এগুলো হয়তো লিখে রাখতে পারো, আমি জাস্ট survive in absence of oxygen. যে লেখাগুলো লিখলাম দেখা যাচ্ছে কি? So on the basis of oxygen, aerobic means কি? তাদের অক্সিজেন প্রয়োজন আছে নাকি নাই সার্ভাইভ করার জন্য? আছে। হ্যাঁ, they need oxygen, but anaerobic, they do not need any kind of oxygen. They can survive in absence of oxygen. ফ্যাকাল্টেটিভ মানে সুবিধাবাদী, তারা in absence or presence of oxygen উভয় অবস্থায় বেঁচে থাকতে পারে। And microaerobic, micro means very little amount, they need minimum amount of oxygen to survive. Okay,
on the basis of nutrition. Classification of bacteria on the basis of nutrition. So number 1, autotrophic. Autotrophic মানে কি? তারা নিজে খাবার নিজে তৈরি করবে না অন্যের উপর নির্ভরশীল হবে? নিজে খাবার নিজে তৈরি করবে। কিছু ব্যাকটেরিয়া পাওয়া যায়, they can produce their own food, and obviously they are also can categorized into two groups: photosynthetic and chemosynthetic. Photosynthetic means in presence of sunlight they can produce their own food, and some bacteria they can produce their own food in absence of sunlight, that is chemosynthetic. And heterotrophic, so this is the most important group. Our plant pathogenic bacteria are heterotrophic in nature because they do not have any kind of chlorophyll. Okay, so heterotroph কে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা প্যারাসাইট একটা স্যাপ্রোফাইট। আমরা এগুলো জানি, প্যারাসাইট এবং স্যাপ্রোফাইট। প্যারাসাইটকে দুই ভাগে ভাগ করা যায়, অবলিগেট প্যারাসাইট এবং ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট। ঠিক স্যাপ্রোফাইটকে দুই ভাগে ভাগ করা যায়, অবলিগেট স্যাপ্রোফাইট এন্ড ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইট। আমাদের এই টার্মগুলো পরিষ্কার ধারণা আছে আমাদের? প্যারাসাইট কাকে বলে, স্যাপ্রোফাইট কাকে বলে, অবলিগেট প্যারাসাইট কাকে বলে, ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট কাকে বলে, তোমাদের পরিষ্কার ধারণা আছে কিনা? স্যার নাই স্যার। সবগুলোই এখন ভালো করে বলে দেন। ওকে, তারপরে আমি তাহলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, তাই না? প্যারাসাইট, প্যারাসাইট হলো, একটু ভালো করে শুনে রাখো, যখন প্যারাসাইট মানে কোনো একটা অর্গানিজম অন্য একটা লিভিং হোস্টের উপর বসবাস করবে, সেখান থেকে খাবার গ্রহণ করবে, এটা হলো প্যারাসাইট, পরজীবী। যখন কোন একটা অর্গানিজম, মাইক্রো অর্গানিজম অন্য একটা লিভিং হোস্টের উপর বসবাস করবে, সেখান থেকে খাবার গ্রহণ করবে, তাকে আমরা কি বলবো? প্যারাসাইট। প্যারাসাইট। স্যাপ্রোফাইট কাকে বলা হবে? যখন কোন একটা অর্গানিজম, মাইক্রো অর্গানিজম ডেড অর্গানিক ম্যাটারের উপর বসবাস করবে, সেখান থেকে খাবার নেবে, তখন তাকে বলা হবে স্যাপ্রোফাইট। ক্লিয়ার দুইটা কথা? জি স্যার। প্যারাসাইট লিভিং on living host, saprophyte live on dead organism. আচ্ছা, এখন প্যারাসাইটকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, অবলিগেট প্যারাসাইট, ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট। অবলিগেটের বাংলা হলো বাধ্যতামূলক, তারা তাদেরকে অবশ্যই লিভিং হোস্টের উপর বসবাস করতে হবে। যদি লিভিং হোস্ট না থাকে তাহলে তারা কি করবে? বেঁচে থাকবে না মারা যাবে? মারা যাবে। মারা যাবে। দে মাস্ট নিড লিভিং হোস্ট। ওকে, বাট ইন কেস অফ ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট মানে সুবিধাবাদী, তার মানে যে ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট হলো, তাকে বলা যাবে সে অ্যাকচুয়ালি স্যাপ্রোফাইট ইন নেচার, বাট যদি ডেড অর্গানিক ম্যাটার না থাকে তাহলে সে লিভিং কি অর্গানিজম। করবে? লিভিং এটাকে বলতে ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট। ক্লিয়ার কথাটা? জি স্যার। মনে রাখো, ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট অ্যাকচুয়ালি দে আর স্যাপ্রোফাইট, মানে তারা সাধারণত কি করে? ডেড অর্গানিক ম্যাটারের উপর বসবাস করে, খাবার নেয়। কিন্তু যদি ডেড অর্গানিক ম্যাটার না থাকে তখন তারা লিভিং হোস্টের উপর বসবাস করতে পারে। আচ্ছা, এখন স্যাপ্রোফাইট আমরা জানি দে লিভ অন ডেড অর্গানিক ম্যাটার এন্ড টেক ফুড ফ্রম দ্যাট প্লেস। স্যাপ্রোফাইট কাকে বলবো? অবলিগেট স্যাপ্রোফাইট আমরা তাকে বলবো তারা লিভিং হোস্টের উপর কোনোভাবেই বসবাস করতে পারবে না, তারা শুধুমাত্র ডেড অর্গানিক ম্যাটারের উপর বসবাস করবে, সেখান থেকে খাবার নেবে। ক্লিয়ার কথাটা? জি স্যার। বাট ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইট কাকে বলা হবে? স্যার লিভিং যদি ডেড না থাকে লিভিং ও করতে পারবে স্যার। তাদের প্রথম পরিচয় হলো তারা প্যারাসাইট, কিন্তু যদি লিভিং হোস্ট না থাকে তাহলে তারা ডেড অর্গানিক ম্যাটারের উপর বসবাস করতে পারবে, খাবার নিতে পারবে। জি স্যার। উল্টা ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট মানে দে আর স্যাপ্রোফাইট, আর ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইট মানে দে আর প্যারাসাইট। ক্লিয়ার? ওকে, আরেকটা আছে সিম্বায়োটিক। সিম্বায়োটিক মানে শুনছো তোমরা কখনো? প্রিয়া, তোমাকে মিউট করে নাও।
সিম্বায়োটিক কাকে বলে? স্যার সহাবস্থানে থাকবে। মানে কি? স্যার পাশাপাশি থাকবে কিন্তু কেউ কারো ক্ষতি না করলেও দুইজনের মানে স্যার উপকার করবে এরকম টাইপের। হ্যাঁ, ক্ষতি না করলেও না, ক্ষতি করবে না, তারা একে অপরের দ্বারা উপকৃত হবে। এক্সাম্পল জানা আছে তোমাদের? শৈবাল, শৈবাল কোথায় থাকে? শৈবাল না। স্যার ইকোলাই স্যার লাইকেনে স্যার শৈবাল ছত্রাক থাকে। আচ্ছা, লাইকেন একটা বিষয়, শৈবাল আর একটা বিষয়। আমরা যদি ব্যাকটেরিয়া এক্সাম্পল দিই, ইকোলাই ব্যাকটেরিয়া স্যার, ইকোলাই ব্যাকটেরিয়া। আচ্ছা হ্যাঁ, ইকোলাই তো মানুষের সাথে, আমরা অ্যানিমেল ব্যাকটেরিয়া, প্লান্ট ব্যাকটেরিয়ার কথা বলছি। রাইজোবিয়ামের নাম শুনছো? স্যার সিম গাছে স্যার নডিউল যেটা থাকে ওখানে। হ্যাঁ হ্যাঁ, ব্যাকটেরিয়ার নামটা কি? রাইজোবিয়াম এসপি। রাইজোবিয়াম, হ্যাঁ ভেরি গুড, রাইজোবিয়াম। সো রাইজোবিয়াম কিন্তু গাছের রুটে আশ্রয় নেয়, সেখান থেকে খাবার নেয়, আর উপকার মানে প্রতিকার স্বরূপ, মানে তার যে কৃতজ্ঞতা স্বরূপ রাইজোবিয়াম কি দেয় গাছকে? নাইট্রোজেন ফিক্স করে অ্যাটমসফিয়ার থেকে, তাই না? জি স্যার। তো এটাকে সিম্বায়োটিক রিলেশনশিপ বলে। ওকে।